নারায়ণগঞ্জের বাতাস সেদিন যেন আগুন ছড়াচ্ছিল। সেই অসহ্য গরম চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছিল। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত তানবাজারের অবস্থা ছিল আরও শোচনীয়। মানুষের ভিড়, ঘাম, শুটকি মাছের তীব্র গন্ধ আর মাটিতে ছড়িয়ে থাকা শুকনো মরিচের ঝাঝালো ঘ্রাণ মিলেমিশে একাকার। বিক্রেতাদের হাঁকডাকে কান পাতা দেয়। তাজা ইলিশ, আপা। একেবারে মেঘনার মাছ, এক মাঝবয়সী মহিলা চিৎকার করে খদ্দের ডাকছিলেন। অন্যদিকে রিকশাচালকরা সবজির বস্তা নিয়ে যাওয়ার জন্য ভাড়া হাঁকছিল। এই সব কোলাহলের মাঝে ধীর পায়ে হেঁটে যাচ্ছিল এক তরুণী। তার পরনে ছিল সাধারণ কালো রঙের একটি বোরকা আর মুখ ঢাকা ছিল নিকাবে। কেবল তার চোখ দুটি দেখা যাচ্ছিল, তীক্ষ্ণ, শান্ত, কিন্তু গভীর বুদ্ধিমত্তায় পরিপূর্ণ। কাঁধে ঝোলানো ছিল একটি পুরনো কাপড়ের ব্যাগ। প্রথম দেখায় তাকে কোনো সাধারণ গৃহবধূ বা ছোটখাটো বিক্রেতা বলেই মনে হবে। কিন্তু এই সাদামাটা চেহারার আড়ালে লুকিয়েছিল এক অন্য পরিচয়। তার নাম ফাতিমা বেগম, বয়স ২৭। তিনি নারায়ণগঞ্জের এক মহিলা মাদ্রাসার শিক্ষিকা, সবাই তাকে উস্তাদা ফাতিমা নামেই চেনে। ছাত্রীদের কাছে তিনি নম্র ও শ্রদ্ধার পাত্রী। কিন্তু আজ তিনি এখানে তাফসির পড়াতে আসেননি। তিনি এক গোপন মিশনে ছিলেন। জেলা পুলিশ সুপারের ব্যক্তিগত অনুরোধে তিনি এই বাজারে নারীদের উপর চলা চাঁদাবাজি ও হয়রানির এক চক্রকে খুঁজে বের করতে সাহায্য করছিলেন। অভিযোগ ছিল এই চক্রের পেছনে পুলিশেরই কিছু অসাধু কর্মকর্তা জড়িত। গত কয়েক সপ্তাহ ধরে ফাতিমা ছদ্মবেশে বাজার পর্যবেক্ষণ করছিলেন। তিনি একজন সাধারণ সবজি বিক্রেতার অভিনয় করে যাচ্ছিলেন। প্রতিদিন খুব সকালে বাজারে এসে অন্য মহিলা বিক্রেতাদের দোকান সাজাতে সাহায্য করতেন, তাদের দুঃখ-দুর্দশার কথা শুনতেন। ধীরে ধীরে অনেক কথাই বেরিয়ে আসতে শুরু করে। নিরাপত্তার নামে জোর করে চাঁদা আদায়, টাকা না দিলে সূক্ষ্ম হুমকি, আর যে নারীরা প্রতিবাদ করার সাহস দেখিয়েছে তাদের প্রকাশ্যে অপমান করার মতো ঘটনাগুলো তিনি জানতে পারেন। কিন্তু ফাতিমা বুঝতে পারছিলেন সময় ঘনিয়ে এসেছে। তার প্রধান লক্ষ্য ছিল পুলিশের এক সাব ইন্সপেক্টর, নাম দেলোয়ার হোসেন। সে তার রূঢ় স্বভাব আর ক্ষমতার দাপটের জন্য কুখ্যাত ছিল। আজ বিকেলে বাজারের পশ্চিম ব্লকে তার চাঁদা তুলতে আসার কথা। ফাতিমাকে আজ হাতে নাতে প্রমাণ জোগাড় করতেই হবে। একটু দূরে সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকা তার দলের সদস্যরাও লুকানো ক্যামেরা নিয়ে প্রস্তুত ছিল। ফাতিমা জোহরা খালার মাছের দোকানের সামনে গিয়ে দাঁড়ালেন। জোহরা খালা একজন বৃদ্ধা বিধবা, যিনি দীর্ঘদিন ধরে এই অত্যাচারের শিকার। ফাতিমা নিচু স্বরে তাকে বললেন, খালা, দেলোয়ার সাহেব এলে আমিই কথা বলব। আপনি একদম ভয় পাবেন না। তার কণ্ঠস্বর ছিল কোমল কিন্তু জোহরা খালা উদ্বেগের সাথে তার দিকে তাকালেন। কিন্তু মা, ওরা তো অনেক ক্ষমতাশালী মানুষ। তুমি কোনো হটকারী কাজ করো না। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। ফাতিমা হাসলেন। ইনশাল্লাহ খালা, আমি একা নইউ। কিছুক্ষণের মধ্যেই একটি বড় মোটরসাইকেলের শব্দ শোনা গেল। ৩ জন লোক নামল। তাদের পরনে ছিল সাধারণ পোশাক, কিন্তু হাবভাব ছিল গুন্ডাদের মতো। তাদের মধ্যে একজনের গায়ে পুলিশের জ্যাকেট খোলা অবস্থায় ছিল, কোমরে গোজা পিস্তলটা স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই এসআই দেলোয়ার। ওই জোহরার মা কই? তার কর্কশ কণ্ঠস্বর বাজারের কোলাহলের মাঝেও গমগম করে উঠল। চারপাশের পরিবেশ মুহূর্তেই থমথমে হয়ে গেল। অনেক বিক্রেতা ভয়ে মাথা নিচু করে ফেল, কেউ কেউ নিজেদের দোকানের জিনিসপত্র গোছানোর ভান করে ব্যস্ত হয়ে পড়ল। ফাতিমা ধীর পায়ে এগিয়ে গিয়ে দেলোয়ার আর জোহরা খালার মাঝখানে দাঁড়ালেন। কি দরকার সাহেব? তিনি বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন। দেলোয়ার তাকে আপাদমস্তক একবার দেখে নিল। তুই কে রে? পরের ব্যাপারে নাক গলাতে এসেছিস কেন? তার কথাই ছিল স্পষ্ট তাচ্ছিল্য। ফাতিমা তার চোখে চোখ রেখে নির্ভীকভাবে উত্তর দিলেন, আমি শুধু জানতে চাই, আপনাদের মতো আইনরক্ষকদের কি এমন ছোট ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চাওয়াটা শোভা পায়? ততক্ষণে চারপাশে একটা ছোটখাটো ভিড় জমে গেছে। কেউ কেউ আড়াল থেকে মোবাইল বের করে ভিডিও করতে শুরু করেছে। ফিসফিসানি শোনা গেল, মেয়েটাকে? দেলোয়ারের সাথে লাগতে কি সাহস? দেলোয়ারের মুখ রাগে লাল হয়ে গেল। বেশি সাধু সাজার চেষ্টা করবি না। নিজের চরকায় তেল দে, বলে সে ফাতিমার কাঁধে বেশ জোরে একটা ধাক্কা দিল। ফাতিমা টলে উঠলেও পড়ে গেলেন না। তিনি সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি দেলোয়ারের দিকে সরাসরি তাকিয়ে শান্ত কিন্তু দুই গলায় বললেন, আইনরক্ষকরাই যদি জনগণের উপর অত্যাচার করে, তাহলে সাধারণ মানুষ চাইতে কার কাছে যাবে? তার কথাগুলো যেন চাবুকের মতো শোনাল। উপস্থিত জনতা দম বন্ধ করে তাকিয়ে রইল। দেলোয়ার এক পা এগিয়ে এলো, তার চোয়াল শক্ত। তোকে আমি এখানে আদব কায়দা শেখাব। তার দুই সঙ্গীও এগিয়ে এসে ফাতিমাকে ঘিরে ধরল।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। বাবা, বাজারে ঝামেলা কইরেন না, জোহরা খালার দুর্বল কণ্ঠস্বর শোনা গেল। কিন্তু দেলোয়ার তার দিকে তাকিয়ে ধমক দিয়ে উঠল। চুপ থাকো বুড়ি। এই মেয়ের বেশি বার বেড়েছে, ওকে একটা শিক্ষা দেওয়া দরকার। তারপর এমন কিছু ঘটল যা কেউ আশা করেনি। দেলোয়ার ফাতিমার হাতটা খপ করে ধরে তার নিকাবটা খোলার চেষ্টা করল। খোল এটা, দেখি তুই আসলে কে। কি ফাতিমা তার হাতটা ছাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু আরেকজন লোক পেছন থেকে তাকে ধাক্কা দিল। তিনি মাটিতে পড়ে গেলেন, তার কাঁধের ব্যাগটা খুলে গেল। ভেতর থেকে কিছু কাগজপত্র আর একটা ছোট রেকর্ডিং ডিভাইস ছিটকে পড়ল। চারপাশের মানুষ প্রতিবাদ করতে শুরু করল। আরে কি করছেন সাহেব? উনি একজন মহিলা, এক তরুণ চিৎকার করে উঠল। কিন্তু দেলোয়ারের একসঙ্গী তার দিকে এমনভাবে তাকাল যে সে চুপ করে গেল। ফাতিমা উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু দেলোয়ার তার ব্যাগে লাথি মারল। এটা কি? রেকর্ডার। সে ছোট যন্ত্রটা হাতে তুলে নিয়ে সন্দেহের চোখে তাকাল। তাহলে তুই গোয়েন্দাগিরি করতে এসেছিস? ভিড়ের মধ্যে গুঞ্জন আরও বাড়ল। অনেক বিক্রেতা ভয়ে মুখে হাত চাপা দিল, কিন্তু তাদের চোখে ছিল চাপা ক্ষোভ। ফাতিমা দেলোয়ারের দিকে তাকালেন। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছিল। তিনি ধীরে ধীরে কিন্তু পরিষ্কারভাবে বললেন, আমি গোয়েন্দাগিরি করছি না। আমি সত্য খুঁজছি। দেলোয়ার শীতল চোখে তার দিকে তাকিয়ে সজোরে তার গালে একটা চড় মারল। চড়ের শব্দটা এত জোরে হয়েছিল যে পুরো বাজার যেন জমে গেল। কয়েকটি ছোট বাচ্চা ভয়ে কেঁদে উঠল। ফাতিমা মাথা নিচু করলেন। তার ঠোঁটের কোণ বেয়ে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল, কিন্তু তার চোখের দৃষ্টি তখনও তীক্ষ্ণ। তিনি কাঁদলেন না। কিছু দূরে সাধারণ পোশাকে থাকা দুজন লোক ভাবে পরিস্থিতি দেখছিল। তারা ছিল পুলিশের অভ্যন্তরীণ গোয়েন্দা দলের সদস্য। তাদের একজন কানের ছোট ইয়ারপিসে চাপ দিয়ে বলল, টার্গেট আক্রমণ করেছে। আমরা ফাতিমা ম্যাডামের সংকেতের জন্য অপেক্ষা করছি। কিন্তু ফাতিমা চুপ করে রইলেন। তিনি চাননি বাজারের মধ্যে বড় ধরনের কোনো সহিংসতা হোক। তিনি শুধু দেলোয়ারের চোখের গভীরে তাকিয়ে বললেন, আপনি যদি সত্যিই আইনরক্ষক হতেন, তবে অত্যাচার না করে রক্ষা করতেন। দেলোয়ার আরও রেগে গেল। আমাকে জ্ঞান দিবি না। সে ফাতিমাকে আবার ধাক্কা মেরে ফেলে দিল। এবার মানুষ আর চুপ থাকতে পারল না। চারদিক থেকে চিৎকার শুরু হল, অনেক হয়েছে সাহেব। একজন মহিলার গায়ে হাত তুলবেন না। আপনার কি মনুষ্যত্ব নেই? কয়েকজন বিক্রেতা এগিয়ে আসতে চাইল, কিন্তু দেলোয়ারের সঙ্গীরা তাদের আটকে দিল। সবাই পেছনে যান। এটা আইনের ব্যাপার। হঠাৎ করে গাড়ির সাইরেনের শব্দ শোনা গেল। বাজারের উত্তর দিক থেকে পুলিশের দুটি গাড়ি দ্রুত এগিয়ে আসতে লাগল। দেলোয়ার প্রথমে স্বস্তির হাসি হাসল। সে ভেবেছিল তার সহকর্মীরা সাহায্যে এসেছে। কিন্তু ফাতিমা জানতেন, এটাই সেই সংকেত যার জন্য তিনি অপেক্ষা করছিলেন। ফাতিমা একটা গভীর নিঃশ্বাস নিয়ে পাশের দোকানের ছাদে লাগানো লুকানো ক্যামেরার দিকে তাকালেন। তিনি ধীরে কিন্তু স্পষ্টভাবে বললেন, রেকর্ডিং সম্পূর্ণ। গ্রেপ্তার করুন। মুহূর্তের মধ্যে ভিড়ের ভেতর থেকে চারজন সাধারণ পোশাকের লোক বেরিয়ে এসে তাদের পরিচয়পত্র দেখাল। আমরা ডিবি থেকে এসেছি। সবাই যে যেখানে আছেন সেখানেই থাকুন। দেলোয়ারের মুখটা সাথে সাথে ফ্যাকাশে হয়ে গেল। কি? ডিবি? একজন ডিবি কর্মকর্তা তার দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন। হ্যাঁ। আর তোমাকে আমরা গত 2 সপ্তাহ ধরে নজরে রেখেছি। তুমি কি ভেবেছিলে এটা তোমার বাবার রাজত্ব? চারপাশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। কেউ কেউ হাততালি দিয়ে উঠল। ফাতিমা, যিনি তখনও মাটিতে বসেছিলেন, উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। একজন ডিবি কর্মকর্তা এগিয়ে এসে তাকে সাহায্য করলেন। আপনি ঠিক আছেন ম্যাডাম? ফাতিমা মাথা নেড়ে সায় দিলেন। তারপর এক কোণায় দাঁড়িয়ে থাকা ক্রন্দনরত জোহরা খালার দিকে তাকালেন। আলহামদুলিল্লাহ, অবশেষে এই মানুষগুলো ভয় থেকে মুক্তি পাবে। কিন্তু আতঙ্কিত দেলোয়ার পালানোর চেষ্টা করল। সে একটা সরু গলির দিকে দৌড় দিল, কিন্তু অন্য দুজন ডিবি সদস্য তাকে ধরে ফেল। হাতকড়া পরানোর ক্লিক শব্দটা স্পষ্ট শোনা গেল। চুপচাপ দাঁড়িয়ে থাকো। বাজারের পরিবেশ পুরোপুরি পাল্টে গেল। মানুষ ভিড় করে ঘটনা দেখছিল, অনেকে মোবাইলে ভিডিও করছিল। ফাতিমা আকাশের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু তার চোখের গভীরে ছিল এক ধরনের তিক্ততা। তিনি জানতেন, এটা কেবল শুরু। দেলোয়ারের মতো আরও অনেকেই বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর হয়তো সবার মুখোমুখি তিনি এভাবে দাঁড়াতে পারবেন না। ধন্যবাদ মা। জোহরা খালা কাছে এসে তাকে আলতো করে জড়িয়ে ধরে বললেন। ফাতিমা হেসে তার সামান্য ছিঁড়ে যাওয়া নিকাবটা ঠিক করলেন। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি খালা। মাঝে মাঝে আদায় করে নিতে হয়,
যদিও তার জন্য কষ্ট স্বীকার করতে হয় কি দূর থেকে জোহরের আয়নের মধুর ধ্বনি ভেসে এল। সবাই মুহূর্তের জন্য থেমে গেল। ফাতিমা বাজারের শেষ মাথায় থাকা ছোট মসজিদটির দিকে তাকালেন। চলুন খালা, আগে নামাজটা পড়ে নিই। মন শান্ত হবে কি তারা দুজন ভিড়ের ভেতর দিয়ে একসাথে হেঁটে চল। যে মানুষগুলো কিছুক্ষণ আগেও তাকে সন্দেহের চোখে দেখছিল, তারা এখন শ্রদ্ধার সাথে পথ করে দিচ্ছিল। এক নিকাব পরা নারীর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দেখে তাদের ভয় কেটে গিয়ে সাহসের সঞ্চার হয়েছিল। কিন্তু ফাতিমা জানতেন এই মামলা এখনও শেষ হয়নি। দেলোয়ার এই চক্রের একটা ছোট অংশ মাত্র। আজ রাতে তাকে আবার রিপোর্ট তৈরি করতে হবে, আর হয়তো আবারও কোনো নতুন ছদ্মবেশে নামতে হবে। রাত ধীরে ধীরে নারায়ণগঞ্জের বুকে নেমে এল। ঝিরিঝিরি বৃষ্টি শহরের রাস্তাগুলোকে ভিজিয়ে দিচ্ছিল, ল্যাম্পপোস্টের আলো ভেজা পিচঢালা পথে প্রতিফলিত হচ্ছিল। শহরের প্রান্তে এক সাধারণ ভাড়া বাড়িতে উস্তাদা ফাতিমা তার ল্যাপটপের সামনে বসেছিলেন, চোখে মুখে ছিল ক্লান্তির ছাপ। সামনের ছোট টেবিলে এক কাপ চা ঠান্ডা হয়ে যাচ্ছিল আর রিপোর্টের কাগজপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। প্রায় 2 ঘণ্টা ধরে তিনি ডিবি হেডকোয়ার্টারের জন্য তদন্তের রিপোর্ট লিখছিলেন। আজ দুপুরে বাজার থেকে পাওয়া সমস্ত ভিডিও আর অডিও প্রমাণ জমা দেওয়া হয়েছে, কিন্তু তার কাজ এখনও শেষ হয়নি। এই ছদ্মবেশের দায়িত্ব ছিল এক বৃহত্তর অভিযানের একটি ছোট অংশ মাত্র। কারণ আগের গোয়েন্দা তথ্য অনুযায়ী এসআই দেলোয়ার এই চক্রের মূল হোতা ছিল না। সে ছিল কেবল একজন আদায়কারী, এক বিশাল চাঁদাবাজির শৃঙ্খলের ছোট একটি অংশ, যার শেকড় আরও গভীরে প্রথিত। ফাতিমা পর্দার দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, আমার সন্দেহ যদি সত্যি হয়, তাহলে এই মামলার সুতো অনেক উপর পর্যন্ত যাবে। দরজায় মৃদু টোকা পড়ল। আসসালামু আলাইকুম। ফাতিমা ঘুরে তাকালেন। দরজায় দাঁড়িয়ে ছিল ইন্সপেক্টর আরিফ রহমান, একজন তরুণ ডিবি কর্মকর্তা যে আজকের অভিযানে ছিল। তার মুখে তারুণ্যের ছাপ থাকলেও ফাতিমার সাথে কথা বলার সময় তার চোখে ফুটে উঠত গভীর শ্রদ্ধা। ওয়ালাইকুম আসসালাম। ভেতরে আসুন। আরিফ সাহেব ও আরিফ পাশের একটা চেয়ারে বসল। আমি অফিস থেকেই আসছি। এসআই দেলোয়ারকে জেরা করা হয়েছে, কিন্তু সে এখনও মুখ খুলতে চাইছে না। খুলতে চাইছে না নাকি সাহস পাচ্ছে না? ফাতিমা শান্তভাবে জিজ্ঞেস করলেন। আরিফ একটা দীর্ঘশ্বাস ফেল। হয়তো দুটোই। সে বলেছে মুখ খুললে তার পরিবার বিপদে পড়তে পারে। আর সে কথায় কথায় এসপি কায়সার জামানের নাম উল্লেখ করেছে। ফাতিমা চুপ হয়ে গেলেন। নামটা তার কাছে অপরিচিত নয়। এডিশনাল এসপি কায়সার জামান এমন একজন কর্মকর্তা যার নাম এর আগেও বিভিন্ন অভিযোগের সাথে জড়িয়েছে, কিন্তু প্রতিবারই তিনি পার পেয়ে গেছেন। অত্যন্ত প্রভাবশালী এবং তার যোগাযোগ অনেক উপর পর্যন্ত। তাহলে যা ভেবেছিলাম তাই। ফাতিমার কণ্ঠস্বর ভারী হয়ে এল। এই চক্রটা আমাদের ধারণার চেয়েও বড়। আরিফ মাথা নাড়ল। আমরা পরবর্তী তদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু ফাতিমা ম্যাডাম, আমাদের আবারও আপনার সাহায্য লাগবে। ফাতিমা তার দিকে তাকালেন। আপনারা কি চান আমি আবার মাঠে নামি? হ্যাঁ, তবে এবার বাজারে নয়। এবার মাদ্রাসা আল হিদায়াতে। ফাতিমা স্থির হয়ে গেলেন। মাদ্রাসাটি বেশ পরিচিত, আর সৌভাগ্যক্রমে 1 বছর আগে তিনি সেখানে একটি সেমিনারে বক্তব্য রাখতে গিয়েছিলেন। মাদ্রাসায় কেন? আরিফ নিচের দিকে তাকাল। আমাদের প্রাথমিক তথ্য অনুযায়ী বাজার থেকে তোলা চাঁদার একটা বড় অংশ ওই মাদ্রাসায় ভুয়া অনুদান হিসেবে দেখানো হয়। তাই আমাদের এমন একজনকে দরকার যে কোনো রকম সন্দেহ ছাড়াই ভেতরে ঢুকতে পারবে। আর এই কাজটা একমাত্র আপনিই পারবেন। ফাতিমা অনেকক্ষণ চুপ করে রইলেন। তিনি জানতেন এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু যদি সত্যিই হারাম টাকা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সাদা করা হয়, তবে তা কেবল আইনের লঙ্ঘন নয়, এটা ইসলামের মূলনীতির উপর এক চরম অপমান। ঠিক আছে, তিনি অবশেষে বললেন। আমি সেখানে যাব। কিন্তু প্রস্তুতির জন্য আমার 2 দিন সময় লাগবে। আরিফের মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। ধন্যবাদ ম্যাডাম। আমি জানি এটা কঠিন, কিন্তু আপনিই একমাত্র ব্যক্তি যিনি ওদের গভীরে প্রবেশ করতে পারবেন। ফাতিমা শুধু মাথা নাড়লেন। সবকিছু সত্যের জন্য আরিফ সাহেব। দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সহায় হন। 2 দিন পর ফাতিমা মাদ্রাসা আল হিদায়াতে পৌঁছালেন। গেটের উপর বড় করে লেখা, কুরআনী ও আধুনিক শিক্ষায় শিক্ষিত প্রজন্ম গড়ার প্রত্যয় কি। বাইরে থেকে জায়গাটা অত্যন্ত শান্তিপূর্ণ মনে হচ্ছিল। ছোট ছোট ছাত্ররা মাঠে দৌড়াদৌড়ি করছিল, কয়েকজন উস্তাদ বারান্দায় বসে কুরআন তিলাওয়াত করছিলেন। কিন্তু ফাতিমার প্রশিক্ষিত চোখ দ্রুতই কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করল। মাদ্রাসার পেছনের মাঠে তিনি একটি কালো রঙের ফরচুনার গাড়ি দাঁড়ানো দেখলেন, যেটিতে কোনো সরকারি নম্বর প্লেট ছিল না।
গাড়ির ভেতরে দুজন বিশালদেহী লোক বসেছিল। তাদের চেহারা কোনো শিক্ষানুরাগীর মতো নয়, বরং পেশাদার দেহরক্ষীর মতো লাগছিল। মাদ্রাসার অফিসে তাকে স্বাগত জানালেন উস্তাদা রহিমা, যিনি প্রতিষ্ঠানের আর্থিক বিষয়গুলো দেখতেন। সুবহানাল্লাহ, উস্তাদা ফাতিমা! কতদিন পর দেখা! আসুন, ভেতরে আসুন, তিনি উষ্ণভাবে বললেন। ফাতিমা হেসে তার সাথে হাত মেলালেন। হ্যাঁ, রহিমা আপা। শুনলাম আপনাদের মাদ্রাসা দিন দিন আরও উন্নত হচ্ছে। আলহামদুলিল্লাহ। তারা হালকা আলাপচারিতায় মগ্ন হলেন। ফাতিমা এমন ভান করলেন যেন তিনি কেবল সৌজন্য সাক্ষাতে এসেছেন এবং শিক্ষা কার্যক্রম দেখতে আগ্রহী। কিন্তু তার চোখ মাঝে মাঝে অফিসের টেবিল, তাক আর ফাইলের স্তূপের দিকে চলে যাচ্ছিল। এক কোণায় তিনি একটি মোটা ফাইল দেখতে পেলেন, যার উপর লেখা ছিল ছাত্রাবাস নির্মাণে অনুদান গু। ফাতিমা একটু এগিয়ে গিয়ে ঘরের নকশার প্রশংসা করার ভান করলেন, আর তখনই দেখলেন সেখানে কয়েকটি অনুদানের রসিদ রয়েছে। রসিদগুলোতে স্বাক্ষর করা এসআই দেলোয়ার। তার হৃৎপিণ্ডটা ধক করে উঠল। তাহলে সত্যিই টাকাটা এখান দিয়ে পাচার করা হয়। কিন্তু তিনি আরও কিছু ভাবার আগেই দরজায় সজোরে টোকা পড়ল। একজন লোক ভেতরে ঢুকলেন। তার শরীর ছিল শক্তপোক্ত, গায়ের রং তামাটে আর চোখের দৃষ্টি ছিল ছুরির ফলার মতো ধারালো। ওহ, ইনিই তাহলে আমাদের অতিথি, তার কণ্ঠস্বর ছিল গম্ভীর। রহিমা আপা তড়িঘড়ি করে দাঁড়িয়ে গেলেন। জবি কায়সার সাহেব। ইনি উস্তাদা ফাতিমা, মাদ্রাসা নুরুল ইমান থেকে এসেছেন। নামটা শুনে ফাতিমার শরীরের ভেতর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। তাহলে তাদের সন্দেহ সত্যি। এসপি কায়সার জামান নিজে এখানে উপস্থিত। ফাতিমা বিনয়ের সাথে মাথা নত করলেন। আসসালামু আলাইকুম স্যারগু। ওয়ালাইকুম আসসালাম, তিনি সংক্ষেপে উত্তর দিলেন। তিনি কোনো আমন্ত্রণ ছাড়াই চেয়ারে বসলেন। শুনলাম আপনি নাকি দুর্নীতিবিরোধী সচেতনতামূলক কাজে সাহায্য করেন। ভালো। কিন্তু বাইরের খবরে বেশি বিশ্বাস করবেন না। মাঝে মাঝে যাকে ভুল মনে হয় সে আসলে ততটা ভুল নাও হতে পারে। তার কথা বলার ভঙ্গি ছিল শান্ত, কিন্তু তার মধ্যে ছিল এক ধরনের প্রচ্ছন্ন হুমকি। ফাতিমা হালকা হাসলেন। অবশ্যই স্যার। আমি শুধু চাই যেন সাধারণ মানুষ পায়। কারণ অন্যায়কারীকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ভালো মানুষরাও ভালো কাজ করতে ভয় পাবে। কায়সার জামান কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে মৃদু হাসলেন। কথা তো ভালোই বলেন, কিন্তু পৃথিবীটা এত সহজ নয় উস্তাদা। আমরা যাকে বলি তা মাঝে মাঝে বড় মানুষদের পতনের কারণ হয়। আর বড় মানুষরা পড়ে গেলে তাদের সাথে আরও অনেকেই ভেসে যায়। তার কথায় ঘরের বাতাস ভারী হয়ে উঠল। রহিমা আপা মাথা নিচু করে ফাইল গোছানোর ভান করতে লাগলেন। ফাতিমা শান্ত রইলেন। সেই বড় মানুষটা যদি অন্যায়ের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে হয়তো তার পড়ে যাওয়ার সময় হয়েছে। স্যার, এই মুহূর্তের জন্য কায়সার জামানের চোখ সংকুচিত হল। তারপর তিনি উঠে দাঁড়িয়ে ফাতিমার কাঁধে চাপড় দিলেন। আশা করি উস্তাদা কথা বলার সময় তার বিচক্ষণতা বজায় রাখবেন। এরপর তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন, পেছনে রেখে গেলেন দামি তামাকের তীব্র গন্ধ। দরজাটা বন্ধ হতেই ফাতিমা রহিমা আপার দিকে তাকালেন। মহিলাটিকে খুব অস্থির দেখাচ্ছিল। উস্তাদা, আমি জানি আপনি শুধু সৌজন্য সাক্ষাতে আসেননি। আমি জানি আপনি আসলে কে। ফাতিমা সতর্ক দৃষ্টিতে তার দিকে তাকালেন। কি বলতে চাইছেন আপা? রহিমা আপা মাথা নিচু করলেন, তার কণ্ঠস্বর কাঁপছিল। আমিও একসময় পুলিশ বিভাগে কাজ করতাম। আপনার ওয়ালেটে রাখা আইডি কার্ডের চিহ্নটা আমি চিনতে পেরেছি। কিন্তু ভয় পাবেন না, আমি কাউকে কিছু বলবো না। বরং আমি আপনাকে সাহায্য করতে চাই। ফাতিমা চুপ করে শুনছিলেন। রহিমা আপা বলতে লাগলেন, আমি এখানে একজন সাধারণ কোষাধ্যক্ষ মাত্র, কিন্তু ওরা আমাকে জোর করে ভুয়া রসিদে সই করায়। আমি রাজি না হলে ওরা আমার ছেলেকে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। সমস্ত টাকার লেনদেন কায়সার সাহেব নিজে নিয়ন্ত্রণ করেন। দেলোয়ার ছিল শুধু মাধ্যম। ফাতিমা একটা দীর্ঘশ্বাস ফেললেন। তাহলে আপনি কি আমাকে প্রমাণ জোগাড় করতে সাহায্য করবেন? অশ্রুসজল চোখে রহিমা আপা মাথা নাড়লেন। হ্যাঁ, কিন্তু দয়া করে আমার ছেলেকে রক্ষা করবেন। ফাতিমা তার হাত ধরলেন। ইনশাআল্লাহ আপা। আমরা সবকিছুর ব্যবস্থা খুব সাবধানে করব। রাতে ফাতিমা তার ভাড়া বাসায় ফিরলেন। তিনি ল্যাপটপ অন করে আরিফকে একটি কোডেড মেসেজ পাঠালেন। প্রধান টার্গেট নিশ্চিত। এসপি কায়সার জামান সরাসরি জড়িত। আগামীকাল আমি রহিমা আপার কাছ থেকে প্রমাণ সংগ্রহ করব। আপনারা গোপনে নিরাপত্তার ব্যবস্থা প্রস্তুত রাখুন। কিন্তু মেসেজটা পাঠানোর কিছুক্ষণ পরেই হঠাৎ করে তার ঘরের বাতি নিভে গেল। জানালার বাইরে পায়ের আওয়াজ শোনা গেল, ভারী এবং ধীর গতির।
ফাতিমা সাথে সাথে ল্যাপটপ বন্ধ করে টেবিলের নিচে ঝুঁকে পড়লেন। পর্দার ফাঁক দিয়ে তিনি দেখলেন দুটো ছায়ামূর্তি গেটের বাইরে নড়াচড়া করছে। একজনের হাতে টর্চলাইট। সে এখানেই আছে, এক পুরুষের চাপা কণ্ঠস্বর শোনা গেল। ফাতিমার হৃৎপিণ্ড দ্রুত চলতে লাগল। তিনি বুঝতে পারলেন তার পরিচয় ফাঁস হয়ে গেছে। কিন্তু তিনি আতঙ্কিত হলেন না। তিনি ধীরে ধীরে মোবাইলটা হাতে নিয়ে ইমার্জেন্সি বাটনে চাপ দিলেন, যা সরাসরি আরিফের দলের সাথে সংযুক্ত ছিল। বাইরে দরজায় সজোরে ধাক্কা পড়ল। দরজা খুলুন উস্তাদা। আমরা মাদ্রাসার নিরাপত্তা কর্মী। ফাতিমা না শোনার ভান করলেন। তিনি পিছিয়ে রান্নাঘরের দিকে গেলেন এবং পেছনের দরজাটা খুললেন, যা একটা ছোট গলিতে গিয়ে মিশেছে। যখন তিনি নিঃশব্দে বাইরে বেরিয়ে এলেন, তখন রাতের ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগল। নারায়ণগঞ্জের আকাশে ভোরের আলো ফুটছিল ফ্যাকাশে কমলা রঙে। ধানক্ষেতের পাশের এক ছোট চায়ের দোকানে বসেছিলেন উস্তাদা ফাতিমা আর ইন্সপেক্টর আরিফ। দুজনের মুখেই ছিল ক্লান্তির ছাপ, কিন্তু চোখ ছিল সজাগ। হেডকোয়ার্টার থেকে ব্যাকআপ টিম পাঠানো হয়েছে। তারা মাদ্রাসা আল হিদায়াতের চারপাশে নজরদারির জন্য পোস্ট স্থাপন করবে। ধোয়া ওঠা কালো কফিতে চুমুক দিতে দিতে বলল আরিফ। ফাতিমা মাথা নাড়লেন। লিখিত প্রমাণ ছাড়া আমরা এগোতে পারব না। আজ সকালেই আমি আবার মাদ্রাসায় যাব। রহিমা আপা আসল ফাইলগুলো আমাকে দেওয়ার কথা দিয়েছেন। যদি ওই ফাইলগুলোতে সত্যিই কায়সার জামান আর তার লোকদের মধ্যে লেনদেনের প্রমাণ থাকে, তাহলে ওটাই হবে আমাদের প্রধান অস্ত্র, আরিফ বলল। ফাতিমা কিছুক্ষণ চুপ করে থেকে ভোরের আলোয় ঝলমল করা ধানক্ষেতের দিকে তাকালেন। আরিফ সাহেব, আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি ভয় পাচ্ছেন, কিন্তু আপনাকে এগিয়ে যেতেই হবে? আরিফ তিক্ত হাসি হাসল। অনেকবার ম্যাডাম। কিন্তু আমি ভাবি, আমরা যদি চুপ করে যাই, তাহলে আওয়াজটা তুলবে কে? এই কথাটা শুনে ফাতিমা তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। নিজের প্রতিষ্ঠানের ভেতরের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে নামা এই তরুণটির জন্য তার মনে গভীর শ্রদ্ধা জন্মাল। সেদিন দুপুরে ফাতিমা খুব সাবধানে মাদ্রাসায় ফিরে গেলেন। তিনি আবারও ছদ্মবেশ নিলেন। এবার তার পরনে ছিল আরও সাধারণ পোশাক, চোখে বড় ফ্রেমের চশমা আর মাথায় সাধারণ একটি ওড়না। তিনি এমন ভান করলেন যেন বাচ্চাদের কুরআন ক্লাস নিতে এসেছেন। রহিমা আপা তার জন্য মাদ্রাসার রান্নাঘরের পেছনের পুরনো আর্কাইভ রুমে অপেক্ষা করছিলেন। জায়গাটা ছিল নির্জন। শুধু দূর থেকে মুরগির ডাক আর বাচ্চাদের কুরআন পড়ার শব্দ ভেসে আসছিল। ফাতিমা ভেতরে ঢুকতেই রহিমা আপা আস্তে করে দরজাটা বন্ধ করে দিলেন। এই নিন, তিনি একগাদা পুরনো বইয়ের নিচ থেকে একটা বাদামি রঙের ফাইল বের করে বললেন। ফাতিমা সাবধানে ফাইলটা খুললেন। ভেতরে ছিল পাতার পর পাতা রসিদ, যাতে আনুষ্ঠানিক স্ট্যাম্প আর স্বাক্ষর দেওয়া ছিল। সাথে ছিল একটি ভুয়া ফাউন্ডেশনের দিকে নির্দেশ করা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। কয়েকটি পাতার কোনায় অনুদানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে এসপি কায়সার জামানের নাম উল্লেখ করা ছিল। ফাতিমা কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইলেন। এটা যথেষ্ট শক্তিশালী প্রমাণ। রহিমা আপা মাথা নিচু করলেন। আমার খুব ভয় করছে উস্তাদা। ওরা যদি জানতে পারে আমি এই ফাইল দিয়েছি। ফাতিমার সাথে সাথে তার হাত ধরলেন। আমি কথা দিচ্ছি, আপনি নিরাপদে থাকবেন। সবকিছু খুব সাবধানে করা হবে। কিন্তু তারা আরও কিছু বলার আগেই বাইরে পায়ের আওয়াজ শোনা গেল। দুজন বিশালদেহী লোক আর্কাইভ রুমের দরজায় এসে দাঁড়াল। তাদের একজনের চেহারা ছিল কায়সারের সেই দেহরক্ষীর মতো, যাকে ফাতিমা দুদিন আগে দেখেছিলেন। রহিমা আপা, লোকটি শান্ত স্বরে বলল। কায়সার সাহেব আপনাকে ডাকছেন। এখনই। রহিমা আপা ফাতিমার দিকে তাকালেন, তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আপনি যান আপা। শান্ত থাকুন। আমি পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাব। ফাতিমা দ্রুত ফিসফিস করে বললেন। লোক দুটি রহিমাকে নিয়ে চলে যেতেই ফাতিমা ফাইলটা তার ব্যাগে ঢুকিয়ে বেরিয়ে পড়লেন। তিনি জানতেন তার হাতে বেশি সময় নেই। মাদ্রাসার মাঠে নিশ্চয়ই নজরদারি বাড়ানো হয়েছে। কয়েকজন ছাত্রছাত্রী তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। তিনি হালকা হেসে দ্রুত গেটের দিকে হাঁটতে লাগলেন। কিন্তু গেটে পৌঁছানোর আগেই পেছন থেকে একটা কর্কশ কণ্ঠস্বর ভেসে এল। দাঁড়ান। ফাতিমা ঘুরে দাঁড়ালেন। অফিসের সিঁড়িতে দাঁড়িয়ে ছিলেন কায়সার জামান। তার মুখে ছিল প্রচণ্ড উত্তেজনা। আমার মনে হয় আমাদের কিছু কথা বলা দরকার, উস্তাদা ফাতিমা। ফাতিমার পা থেমে গেল। সাধারণ পোশাক পরা কয়েকজন লোক মাঠের চারপাশে ছড়িয়ে পড়ে বাইরে যাওয়ার সব পথ বন্ধ করে দিল। কি বলতে চাইছেন আপনি? ফাতিমা শান্ত স্বরে জিজ্ঞেস করলেন। কায়সার জামান মৃদু হাসল। ভান করবেন না।
আমরা জানি আপনি কে, আর আমরা এটাও জানি যে আপনি ডিবির সাথে কাজ করছেন। ফাতিমার বুকটা ধক করে উঠল, কিন্তু তার মুখ ভাবলেশহীন রইল। আপনি যদি নিশ্চিত হন যে আমি কোনো অন্যায় করেছি, তাহলে আইন অনুযায়ী আমাকে গ্রেপ্তার করুন। কায়সার জামান এগিয়ে এল। আইন? এই দেশের আইন কেনা যায় উস্তাদা? কিন্তু চুপ থাকার দাম তার চেয়ে অনেক বেশি। সে তীক্ষ্ণ চোখে তাকিয়ে তার লোকদের ইশারা দিল। দুজন লোক তাকে ধরার জন্য এগিয়ে এল, কিন্তু তারা ফাতিমাকে স্পর্শ করার আগেই গেটের বাইরে থেকে সাইরেনের শব্দ বাতাস চিরে দিল। পুলিশের দুটি গাড়ি আর একটি রাইট কন্ট্রোল ভ্যান হঠাৎ করে এসে থামল। সশস্ত্র পুলিশ সদস্যরা দ্রুত নেমে পুরো এলাকা ঘিরে ফেল। প্রথম গাড়ি থেকে ইন্সপেক্টর আরিফ নেমে কায়সার জামানের দিকে আঙুল তুলে বলল, এসপি কায়সার জামান, ক্ষমতার অপব্যবহার এবং চাঁদাবাজির অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হল। কায়সার জামানের মুখটা পাল্টে গেল। সে কয়েক পা পিছিয়ে গেল। তোমাদের এত সাহস? আমার গায়ে এখনও ড্যাঙ্ক আছে। আরিফ তার দিকে সরাসরি তাকাল। ড্যাঙ্ক অত্যাচার করার লাইসেন্স নয়। আপনি আইনের আড়ালে অনেক খেলেছেন, আর নয় মুহূর্তেই বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। কায়সারের কয়েকজন লোক পেছন দিয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু তাদের ধরে ফেলা হল। ফাতিমা মাঠের একপাশে দাঁড়িয়ে মিশ্র অনুভূতি নিয়ে সবকিছু দেখছিলেন। তিনি ভাবেননি অভিযানটা এত দ্রুত শেষ হবে। কিন্তু হঠাৎ গুলির শব্দ শোনা গেল। ধুম একটা বিকট শব্দে বাতাস কেঁপে উঠল। সবাই মাথা নিচু করে ফেল। দেখা গেল কায়সারের একজন দেহরক্ষী মরিয়া হয়ে আরিফের দিকে গুলি চালিয়েছে। এক মুহূর্ত না ভেবে ফাতিমা দৌড়ে গিয়ে আরিফকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন। গুলিটা তাদের কাঁধের উপর দিয়ে গিয়ে পেছনের দেয়ালে লাগল। আরিফ হতবাক হয়ে ঘুরে তাকাল। ফাতিমা ম্যাডাম। ফাতিমা মৃদু হাসলেন। আলহামদুলিল্লাহ, এখনও নিঃশ্বাস চলছে। রাইট কন্ট্রোল টিমের সদস্যরা সাথে সাথে গুলি চালানো লোকটিকে কাবু করে ফেল। অবশেষে কায়সার জামানের হাতে হাতকড়া পরানো হল। তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। তোমরা কি ভাবছ আমি একা? আমার চেয়েও উপরে আরও অনেকেই আছে। তোমরা কিছুই জানো না। তার শেষ কথাটা বাতাসে ভাসতে লাগল। ফাতিমা তার চোখের দিকে গভীরভাবে তাকালেন। হয়তো আপনি ঠিকই বলেছেন, কিন্তু সত্য এক এক করে ঠিকই বেরিয়ে আসবে। বিকেলে ডিবি অফিসে ফাতিমা আর আরিফ একটি ইন্টারোগেশন রুমে বসেছিলেন। টেবিলে প্রমাণের ফাইলগুলো সুন্দরভাবে সাজানো। কায়সার জামানকে অন্য ঘরে জেরা করা হচ্ছে। এই মামলাটা অনেক লম্বা হবে, আরিফ বলল। কিন্তু আপনার জন্য আমরা উপরের চক্রটাকে ভাঙার একটা শক্ত ভিত্তি পেয়েছি। ফাতিমা ক্লান্ত হাসি হাসলেন। আশা করি উপরে যারা আছে তারাও মুখ খুলবে। কারণ শুধু সাহসীদের জন্য নয়, সৎ মানুষদের জন্য। আরিফ তার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, ফাতিমা ম্যাডাম, আমি জানি এটা বলার সঠিক সময় নয়, কিন্তু আমি বলতে চাই, আমি আপনার সাহসের প্রশংসা করি। আপনার মতো শক্তিশালী মানুষ খুব কমই দেখা যায়। ফাতিমা মৃদু হাসলেন। আমিও একজন সাধারণ মানুষ, আরিফ সাহেব। ভয় আমারও লাগে। কিন্তু আমরা যদি চুপ থাকি, তাহলে আমরাও পাপের ভাগিদার হয়ে যাই। রাতে ফাতিমা তার পুরনো কর্মস্থলে ফিরে এলেন। আলহিদায়া নয়, তার নিজের মাদ্রাসা নুরুল ইমান, যেখানে তার পথচলার শুরু। ছোট ছোট ছাত্রীরা তাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। উস্তাদা, ফাতিমা ফিরে এসেছেন। উস্তাদা, আমরা আপনাকে টিভিতে দেখেছি। আপনি কি খারাপ পুলিশদের ধরেছেন? ফাতিমা উষ্ণ হাসি হাসলেন। আমি একা ধরিনি। এটা ছিল একটা দলবদ্ধ প্রচেষ্টা। আসল কথা হল, আমাদের সবাইকে শিখতে হবে যে ভালো মানুষদেরও খারাপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। তিনি মাদ্রাসার ছোট মসজিদটির দিকে হেঁটে গেলেন। এশার আয়ানের ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়ছিল। ফাতিমা সামনের কাতারে দাঁড়িয়ে মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। সেদিন রাতে সিজদায় গিয়ে তিনি কাঁদলেন, ভয়ে নয়, স্বস্তিতে। তার সমস্ত প্রচেষ্টা আর কষ্ট অবশেষে অন্যায়ের অন্ধকারের মাঝে এক চিলতে আলো নিয়ে এসেছে। কিন্তু এই প্রশান্তির মাঝেও তার মনে একটা প্রশ্ন খচখচ করছিল, কায়সার জামান ওপরে বলতে কাদের কথা বুঝিয়েছিল। কয়েকদিন পর জাতীয় সংবাদমাধ্যমে খবরটি বড় করে ছাপা হল। বাজারে পুলিশের চাঁদাবাজির নেটওয়ার্ক ফাঁস। জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টি তদন্তাধীন। উস্তাদা ফাতিমার নাম মূল সাক্ষী হিসেবে উল্লেখ করা হল। অনেকেই তার প্রশংসা করল, কিন্তু কিছু মহল থেকে সমালোচনাও এল, বিশেষ করে যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রায় প্রতি রাতেই তার মোবাইলে হুমকি দিয়ে মেসেজ আসতে লাগল, কিন্তু ফাতিমা শান্ত রইলেন। তিনি এমনভাবে তার শিক্ষকতা চালিয়ে যেতে লাগলেন যেন কিছুই হয়নি। মনের শান্তি আসে সঠিক নিয়ত থেকে, তিনি তার ছাত্রীদের বলতেন।
একদিন বিকেলে তাফসিরের ক্লাস শেষ করার পর আরিফ আবার এলেন। এবার তার পরনে পুলিশের পোশাক ছিল না, সাধারণ পোশাক পরা। আমরা নতুন তথ্য পেয়েছি, বারান্দায় বসতে বসতে তিনি বললেন। ফাতিমা তার দিকে তাকালেন। কাকে নিয়ে? আরিফ ধীরে ধীরে উত্তর দিল, কায়সারের নেটওয়ার্ককে কেন্দ্র থেকে যে অর্থায়ন করত তাকে নিয়ে। একজন উচ্চপদস্থ কর্মকর্তা, যার যোগাযোগ ঢাকা পর্যন্ত। ফাতিমা চুপ হয়ে গেলেন। তার মনটা কেঁপে উঠল, কিন্তু ভয়ে নয়। তাহলে সংগ্রাম এখনও শেষ হয়নি? আরিফ মাথা নাড়ল। না। আর মনে হচ্ছে আমাদের আবারও আপনার সাহায্য লাগবে। ফাতিমা মাঠের দিকে তাকালেন, যেখানে বাচ্চারা হাসি মুখে খেলছিল। বিকেলের নরম বাতাস ভেজা মাটির গন্ধ বয়ে আনছিল। তিনি মৃদু হাসলেন। আল্লাহ যদি এটাই পথ দেখিয়ে থাকেন, তাহলে আমি প্রস্তুত। তিনি সোনালি হতে শুরু করা আকাশের দিকে তাকালেন। কারণ যতদিন অত্যাচার করার মতো সাহসী লোক থাকবে, ততদিন আমাদের কাজও শেষ হবে না। আরিফ শ্রদ্ধার সাথে তার দিকে তাকাল। উস্তাদা ফাতিমা, আপনি শুধু একজন ছদ্মবেশী নন। আপনি হলেন সেই কণ্ঠ যাকে স্তব্ধ করা যায় না। ফাতিমা হালকা হাসলেন। আমার প্রশংসা করবেন না, আরিফ সাহেব। তাদের সকলের, যারা ক্রোধ দিয়ে নয়, বরং নৈতিকতা দিয়ে এর জন্য লড়াই করার সাহস রাখে। তারা দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল, দিনের শেষ বিকেলের শান্ত সৌন্দর্য উপভোগ করছিল। কিন্তু সেই প্রশান্তির আড়ালে পরিবর্তনের বাতাস বইতে শুরু করেছিল, আর ফাতিমা জানতেন সামনে আরও বড় ঝড়ের অপেক্ষা।